নমস্কার সবাইকে। আন্তর্জাতিক ব্যবসা শিক্ষা কেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অলরেডি পেমেন্ট মেথডের সিরিজে ছিলাম। তো আজকে আমি ডিসকাস করব লেটার অফ ক্রেডিট। তো লেটার অফ ক্রেডিটে এই হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। তো লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি ডকুমেন্টারি ক্রেডিট বলতে পারেন বা এলসি বলতে পারেন, এটা হচ্ছে সবথেকে বেশি সেফেস্ট ইনস্ট্রুমেন্ট। কেননা এখানে যদি ইম্পোর্টার পয়সা পেমেন্ট না করে, তাহলে ইম্পোর্টারের হয়ে পয়সা পেমেন্ট করে দেয়। তারপরে ব্যাংক না হয় ইম্পোর্টারের সাথে যা করে করে, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট এক্সপোর্টার পেমেন্ট পেয়েই যায়। ঠিক আছে, এবার এখানে ওয়ার্ক ফ্লোটা কী করে হচ্ছে, যেমন আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, এক্সপোর্টার আর ইম্পোর্টারের মাঝখানে সেল কন্ট্রাক্ট সাইন হয়ে যায়। প্রোফর্মা ইনভয়েস সেল কন্ট্রাক্ট যেটা আছে সেটা সাইন হয়ে গেল। তারপরে নেক্সট স্টেপ কী হয়, ইম্পোর্টার সেল কন্ট্রাক্ট সাইন হয়ে গেল, বললো এলসি থ্রু পেমেন্ট করব। এরপরে ইম্পোর্টার এলসির জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে ওর ব্যাংকে। ঠিক আছে, এলসির জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম জমা করবে ওর ব্যাংকে। তো এখানে হয়তো আমি বলছি ইম্পোর্টার, এখানে আমি হয়তো ধরে নিচ্ছি এসবিআই। তো এসবিআইতে গিয়ে আমাদের ইম্পোর্টার বলবে যে আমাকে একটা এলসির অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, সেখানেও সমস্ত যেমন কোন গুডসটা ও ইম্পোর্ট করতে চাইছে, কোন পোর্ট থেকে আসবে, তার মধ্যে কী কী ক্লজ রয়েছে, কবে হবে, সমস্ত কিছু ডিটেলস ও কিন্তু দেবে। এবারে কি হবে, এটা ইম্পোর্টার ব্যাংক এসবিআইয়ের কাছে চলে এলো, এসবিআই এলসি ইস্যু করবে। ঠিক আছে, এলসি ইস্যু করে দিল। এলসি ইস্যুতে কী বলবে যে এলসি ইস্যু মানে কি, এলসি ইস্যু মানে এটা হচ্ছে এসবিআই বলবে আমি 5th অগাস্টে 2 কোটি টাকা এই ইম্পোর্টার যদি পেমেন্ট না করে তো আমি পেমেন্ট করব, তাই না? এটার মানে দাঁড়াচ্ছে। তো ইম্পোর্টারের ব্যাংক গিয়ে এলসি ইস্যু করে দিল। এরপরে আমাকে ভাবতে হবে একটা জিনিস, যেমন এখানে কি হয় না, ব্যাংকে গিয়ে লোকে বলে এলসি ইস্যু করে দিন। মানে আমি ব্যাংকে ছিলাম এত বছর, ট্রেড ফাইন্যান্সের ডিপার্টমেন্টে ছিলাম, তো আমি দেখি মানে ইম্পোর্টার এলসি তো একটা আছে, এটা এলসি ইস্যু করে দিন, ওইভাবে হয় না। এলসি ইস্যু মানে হচ্ছে অন্য একটা লিমিট থাকবে। এই ইম্পোর্টারটা এখানে আসা পর্যন্ত ইম্পোর্টারের দেখা উচিত যে আমার এলসি ইস্যুর লিমিট অলরেডি আমি নিয়ে রেখেছি ব্যাংক থেকে। কারণ ব্যাংক থোড়ি না কাউকে এমনি এমনি ও বলবে যে আমি তোমার জন্য 2 কোটি টাকা দিয়ে দেবো। ব্যাংক জানে যে ও 10 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে, তো 2 কোটি টাকাও দিয়েই দেবে, তবেই গিয়েই ও এলসি ইস্যু করে। আর ব্যাংক এলসি ইস্যু কেন করে? এলসি ইস্যু চার্জেস অনেক হাই থাকে, তো ব্যাংকের অনেক ফায়দা হয়। তো ওই জন্য এবার এলসি ইস্যু করে দিল। এলসি ইস্যু করবার পর কোথায় গেল এলসিটা? এক্সপোর্টার ব্যাংকের কাছে। সাপোজ হচ্ছে আমি যেটা দুজনকে নিয়েছিলাম ওই সময় এইচএসবিসি, তো এইচএসবিসির কাছে গেল। এইচএসবিসির কাছে সুইফটের মধ্যে এলসি আসবে। এলসি এসেও বলবে এক্সপোর্টারকে হ্যাঁ আমি এলসি পেয়ে গেছি। এক্সপোর্টার আচ্ছা এলসি পেয়ে গেছো, একবার ভেরিফাই করবে, ওটা একটা কপি বের করে ভেরিফাই করবে এক্সপোর্টার, হ্যাঁ ঠিক আছে ডেট বেট সব ঠিক আছে হ্যাঁ ওকে। তখন গিয়ে ও গুডসটা, আর এলসিতে না ক্লজ লেখা থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তো ওখানে না এক্সপোর্টার ওই টার্মস অ্যান্ড কন্ডিশন ওগুলো এলসিতে লেখা থাকে, ওগুলো চেক করে ও তখন গুডসটা ওইভাবেই যেমন লেখা থাকে সেই অনুযায়ী ও শিপ করবে। শিপমেন্ট যেমন হয়ে গেল, জাহাজে চড়িয়ে দিল। জাহাজে চড়িয়ে দেওয়ার পর যে ডকুমেন্টটা থাকবে, আমি যেমন ডকুমেন্ট অলরেডি ডিসকাস করেছি, ওই সব ডকুমেন্ট, শিপিং ডকুমেন্টগুলো কোথায় পাঠাবে? এইচএসবিসিতে। ঠিক আছে, এইচএসবিসিতে পাঠিয়ে দেওয়ার পর ওই ডকুমেন্টটা কী করলো? নিয়ে নিল। এবারে এই ডকুমেন্টটা যখন পেয়ে গেল, আর এর কাছে কী আছে? এলসির কপি রয়েছে। ওটাকে কি এলসি বলছে? এর কাছে কি এলসি? এইচএসবিসির কাছে বলো, এলসিটার নাম হয়ে যাবে এক্সপোর্ট এলসি। হ্যাঁ, এক্সপোর্ট এলসির আন্ডারে এই যে ডকুমেন্টটাও পেয়েছে না, এই ডকুমেন্টটা কি করবে? ও এক্সপোর্ট ডকুমেন্ট করে বুক করবে। এক্সপোর্ট ডকুমেন্ট বলে বুক করবে কে? এইচএসবিসি। ঠিক আছে, এক্সপোর্ট ডকুমেন্ট না, এক্সপোর্ট বিল নাম হবে।
এক্সপোর্ট বিল বলে বুক করবে এইচএসবিসি। এক্সপোর্টারকে যখনই কোনো প্রবলেম হবে এখানে গিয়ে রেফারেন্স নম্বর বলে দিলে খুললেই ও সমস্ত দেখতে পেয়ে যাবে যে ওখানে কী ছিল না ছিল সব কাহানি হয়ে গেল। এবারে ও বুক করবার পর ও এটা পাঠিয়ে দেবে কোথায়, এ বিল আন্ডার এলসি বুকড অ্যান্ড ফরওয়ার্ডেড টু ইম্পোর্টার ব্যাঙ্ক, ইম্পোর্টার ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দেবে। ইম্পোর্টার যখন ওটা পেলে ইম্পোর্টের কাছে এই যে এলসিটা ইস্যু করেছিল, এই যে ইস্যু করেছে এলসি ইস্যু লিখেছি আমি, এইটা কি এলসি, ইম্পোর্ট এলসি। এই যে বিলটাও পেলো, কি বিলটার নাম হলো ইম্পোর্ট বিল, সেম বিল কিন্তু এখানে এক্সপোর্ট বিল ইম্পোর্ট। এখানে আসার পর ইম্পোর্ট বিলটা পাওয়ার পর ও কী করবে, ও অমনি বুক করবে, ওরও আপনার নিজে প্রোডাক্ট কোডে বুক করলো, ইম্পোর্টের প্রোডাক্ট কোডে বুক করবার পর কী করবে, ওই ডকুমেন্টটা ও কী করবে, একে ইম্পোর্টারকে দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে ডকুমেন্টটা যখন মানে ডকুমেন্টটা তো দিয়ে দেবে না, ডকুমেন্টটার মানে কপি বাগারা যা চাইবে ইম্পোর্টারের কাছে যা দরকার সে দিয়ে দেবে। হ্যাঁ, মানে ইম্পোর্টারের কাছে ওর যদি কোনো যেমন হয় না রেফারেন্সের জন্য দরকার হয় তো সেটা এক কপিও দিয়ে দেবে। তো তারপরে কি হবে না, ইম্পোর্টার হয়তো এলসিটা দেখবে যে এলসিটা সাইট এলসি না ইউসেন্স এলসি, সাইট এলসি আলাদা হয়, ইউসেন্স এলসি আলাদা হয়, এলসির অনেক রকম ডিফারেন্স আছে, সেইটার জন্য আমি আলাদা করে আমাকে ভিডিও বানাবো একদিন। তো এবারে সাইট এলসি না ইউসেন্স এলসি চেক করবে অ্যাজ পার ডিউ ডেট, যেটা ডিউ ডেট আছে সেখানে তো 30 ডেজের যদি থাকে তাহলে, আর তো যদি 30 ডেজ থাকে, 60 ডেজ থাকে, 90 ডেজ থাকে, যাই থাকবে ডিউ ডেটে গিয়ে ও পেমেন্ট করে দেবে ইম্পোর্টার ব্যাঙ্কে। কে করে দেবে, ইম্পোর্টার ব্যাঙ্কে যখনই আসবে এলসির এগেনস্টে যে বিলটা ছিল ইম্পোর্ট বিল সেটা ক্লোজ হয়ে গেল। কী হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এবার ইম্পোর্টার ব্যাঙ্ক ওই পেমেন্টটা করে দেবে এক্সপোর্টার ব্যাঙ্ক পেয়ে যাবে, ওর তখন ওটা ক্লোজ হয়ে এখানে কী করলো, এক্সপোর্টারকে পয়সা চলে গেল। এবারে বক্তব্য কিছু জিনিস এখানে রয়েছে যেগুলো আমি দেখেছি, যে যখন আমি ব্যাংকে ছিলাম আমি এগুলো দেখেছি যে কাস্টমার ফেস করে। যেমন নাম্বার 1, ও প্রথমেই গিয়েই যদি এলসি সবসময় যদি বলো আমার এলসি ইস্যু করিয়ে দাও, আমার এলসি একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি ওটাকে অ্যাভেল করতে চাই, এলসি ইস্যু করবার আগে ও কিন্তু লিমিট নেয়, যেমন সিসি লিমিট হবে, ইয়া তো সোডা লিমিট হবে, এই সমস্ত বড় বড় লিমিট নেবে। সেই লিমিটগুলোতে কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রপার্টি বাগারা মর্টগেজ হয়, বিনা প্রপার্টি মর্টগেজে কিন্তু বড় বড় এলসি লিমিট স্যাংশন করে না ব্যাংক। এবং ব্যাংকে যখন ইয়া তো কিছু না কিছু ও নেবে, এবারে ও যদি লিমিটটা স্যাংশন হয় তবেই গিয়ে কিন্তু ইম্পোর্টার ব্যাংক এলসি ইস্যু করবে, এমনি করবে না। যদি করে তাহলে কিন্তু সে অনেক হাই চার্জ নেবে। হ্যাঁ, ইমিডিয়েট যদি এলসি চাই তো সেটার জন্য হাই চার্জ নেবে। সেকেন্ড কথা, এলসি ইস্যু করবার চার্জ এখানেও যেমন বেশি, হ্যাঁ তার মাঝখানে আসে এটা এক্সপোর্টার ব্যাংক আমি যেটা বলছি, এর মাঝখানে অনেক ব্যাংক চলে আসে। অনেক সময় হয় কি, যেমন হয়তো এমন জায়গায় ইম্পোর্টারের ব্যাংক রয়েছে, আজকে হয়তো পাকিস্তানে ইম্পোর্টারের ব্যাংক, এবারে হয়তো পাকিস্তানকে হয়তো ইউএস বিলিভ করছে না, হ্যাঁ, তো ও বলবে আমাকে একটা ইউকের কোনো ব্যাংক ওকে কনফার্ম করবে যে হ্যাঁ ও যে ব্যাংকটা রয়েছে সেইটা জেনুইন ব্যাংক, তখন হয়ে যায় ওটা কনফার্মিং এলসি। তো আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো। তো আমার বলার কারণটা হচ্ছে, যখন ও কনফার্মিং ব্যাংক যখন কনফার্ম করবে সেও পয়সা নেবে, এলসি ইস্যু করবে সেও পয়সা নেবে, এলসিতে বিল সেটেলড হবে তারও পয়সা নেবে। তো এই পয়সাগুলো কিন্তু এদের দুজনের মধ্যে ডিভাইড হবে। ইয়া তো এক্সপোর্টার বলবে আমি পুরোটা দেবে, তো মানে পুরোটা যদি সেটা ডিপেন্ড করে এক্সপোর্টারের সিচুয়েশনের উপর, ইম্পোর্টারের সিচুয়েশনের উপর, সেটা নিজেদের মধ্যে ওরা ডিল করে। হ্যাঁ, কিন্তু পয়সার যে চার্জটা থাকে সেই চার্জটা কিন্তু অনেক বেশি। যেমন আমি দেখেছি যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত এলসির চার্জ আমি দিতে দেখেছি, সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। তো এই হচ্ছে এলসিটা এইভাবে হয়। তো এই হয়ে গেল আমাদের সমস্ত ইনস্ট্রুমেন্ট। এরপরে আমি বলবো ডিসিশন ম্যাট্রিক্সে, আমি ওটা নেক্সট ভিডিওতে বলবো যে কোন সময় কোন অস্ত্রটা ইউজ করা উচিত, কখন এলসি নেওয়া উচিত, কখন ডকুমেন্ট এগেনস্ট পেমেন্ট নেওয়া উচিত, কখন ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স নেওয়া উচিত, কখন অ্যাডভান্স পেমেন্ট, কখন ওপেন অ্যাকাউন্ট। ঠিক আছে, ডিসিশন ম্যাট্রিক্সে আমি বলবো। এবারে আমি তারপরে আনবো যে কোন কোন এলসি রয়েছে, কত রকমের এলসি রয়েছে, সেটার জন্য আমি এই পেমেন্ট মেথডে এই সিরিজেই আপনারা থাকুন, এই সিরিজেই ভিডিওটা আসবে পুরোটাই। তো এখানে আপনাদের মানে আপনারা অ্যাটলিস্ট ব্যাংকের পয়েন্ট অফ ভিউ আর আপনার পয়েন্ট অফ ভিউ দুদিক থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। বাকি আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানান, আমি রিপ্লাই করবার চেষ্টা করব, বা আমি আমার ভিডিও থ্রুতে সেগুলোর আনসার করব। তাহলে আজকের মতো বাই বাই, নমস্কার।